দেশে কোভিডের জিনোম সিকোয়েন্সে ৮০ ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত। সামাজিক সংক্রমণ ছড়িয়েছে অনেক আগেই। যশোরে শুধু শহরে করোনা রোগী পাওয়া যেত, এখন গ্রামে গ্রামে ছড়ায় পড়েছে। রোগীগুলা এখন যেগুলো আসছে বেশ খারাপভাবেই আসছে। আমাদের স্বাস্থ্য বিভাগ যথাসময়ে যথা ব্যবস্থা না নেওয়ার ফলে বাংলাদেশের মানুষকে বারবার ঝুঁকিতে ফেলছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় দাম প্রকাশ করায় চীনের সিনোফার্মের টিকা অনিশ্চিত। দুঃখ প্রকাশ করে সমঝোতার চেষ্টা। বাংলাদেশকে তারা পছন্দ করে, তার ফলে তারা খুব ডিসকাউন্টেড প্রাইসে জিনিসটা বিক্রি করেছে, কিন্তু অন্যান্য দেশে তারা অনেক দামে বিক্রি করেছে। ওই দেশগুলো তাদের চাপে রাখছে। স্বাস্থ্যের কেনাকাটায় কর্মকর্তাদের দক্ষতা ও সততা নিয়ে প্রশ্ন অর্থ সচিবের। ক্রয়ের ব্যাপারে স্যার একটু এক্সপেরিয়েন্সের ঘাটতি আছে। তাদের এই ব্যবস্থাপনা, বিশেষ করে কেনাকাটার জন্য তারা ভালো করতে পারেন, সেই দিকটা দেখা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের পণ্য বিদেশে ছড়িয়ে দেয়াই বাজেটের লক্ষ্য, অর্থমন্ত্রীর ব্রিফিং। মধ্যবিত্তের নাগালেও আসবে বিলাস পণ্য। কৃষি উপকরণের দাম কমানোর খবরে খুশি কৃষক। চাকরির প্রলোভনে স্ত্রী শালিকাকে ভারতে নিয়ে ৬ লাখ টাকায় বিক্রি। কৌশলে পালিয়ে বাঁচেন ময়মনসিংহের ২ বোন। দ্রুত দেশে ফেরানোর তাগিদ। সরবরাহ বাড়ার পরও মাওয়ার মৎস্য আড়তে চড়া ইলিশের দাম কেজিতে বেড়ে গেছে ৬০০ টাকা পর্যন্ত। ছুটির দিনে অনেকেই ফিরেছেন খালি হাতে। দেশে করোনার ৫০টি নমুনার জিনোম সিকোয়েন্সে ৮০%ই ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত করেছে আইইডিসিআর। দুপুরে সংস্থাটি থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। ১৬ মে থেকে জিনোম সিকোয়েন্স করে এ তথ্য নিশ্চিত করে সংস্থাটি। এদিকে ভারতীয় ধরনের সামাজিক সংক্রমণ আগেই ছড়িয়েছে বলেও জানান বিশেষজ্ঞরা। চলতি বছরের মার্চে দেশে হানা দেয় কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউ। বেশ কদিন সংক্রমণের পারদ ঊর্ধ্বমুখী থাকার পর নতুন করে আতঙ্ক দেখা দেয় সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে। গত মে মাসের ২৪ তারিখ রাতে লকডাউন করার ৪ দিন পরেই জেলাতে ধরা পড়ে ভারতীয় ভ্যারিয়েন্টের ৭ করোনা রোগী। ১৬ মের পর দেশের বিভিন্ন স্থান থেকে ৫০টি নমুনা সংগ্রহ করে আইইডিসিআর। পরে তা জিনোম সিকোয়েন্স করে এর মধ্যে ৪০টি নমুনা বা ৮০%ই ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্ট, ১৬% বিটা বা সাউথ আফ্রিকা ধরনের অস্তিত্ব পাওয়া যায়। এছাড়া বাকি ৪%-এ অন্যান্য ধরন রয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১৬টি নমুনার মধ্যে ১৫টি, গোপালগঞ্জ থেকে সংগ্রহ করা কোভিডের ৭ নমুনার সবকটিতেই, রাজধানী ঢাকার ৪ নমুনার ২টিতেই ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য বিভাগের সময়োপযোগী সিদ্ধান্তের অভাবে সারা দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। আমাদের স্বাস্থ্য বিভাগ যথাসময়ে যথা ব্যবস্থা না নেওয়ার ফলে বাংলাদেশের মানুষকে বারবার ঝুঁকিতে ফেলছেন। দেশে উচ্চমাত্রার ১১টি জেলা শনাক্ত করেছে আইইডিসিআর। সংক্রমিত জেলাগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রয়োজনে অন্যান্য খান থেকে স্বাস্থ্যকর্মী, আমাদের চিকিৎসক, নার্সদের নিয়ে জেলার মধ্যেই চিকিৎসা ব্যবস্থা করা এবং আমাদের গ্রামগুলোতে যেখানেই সংক্রমণ হবে তাদেরকে বিচ্ছিন্ন করা। শনাক্তকৃত ৩৫% রোগীর বিদেশ ভ্রমণ বা আগত ব্যক্তির সংস্পর্শে আসার কোনো ইতিহাস পাওয়া যায়নি। তাই দেশে ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণ আগে থেকেই বিদ্যমান বলে জানায় আইইডিসিআর। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দিন দিন উত্তরাঞ্চলের করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। আজ সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলে মারা গেছেন আরও ১৬ জন। এর মধ্যে শুধু চাঁপাইনবাবগঞ্জেই ৯ জন। এদিকে চুয়াডাঙ্গায় করোনা সংক্রমণের হার ২ দিনে ২৭% ঠেকেছে। এই অবস্থায় হাসপাতালগুলো সেবা দিতে হিমশিম খাচ্ছে। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রাজশাহীতে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন মারা গেছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ৯ জন, রাজশাহীর ৬ এবং নওগাঁয় ১ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া জেলায় নতুন করোনা শনাক্ত হয়েছেন ৬৫ জন। হাসপাতালে শুধুমাত্র রাজশাহী সিটি বা রাজশাহী জেলার না, প্রায় আশেপাশের ৮-১০টা জেলা থেকে রোগী আসে।
সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত 24 ঘন্টায় এ জেলায় 9 জন মারা গেছেন। 156 জনের নমুনা পরীক্ষা করে 105 জনের পজিটিভ এসেছে। জেলায় কোনো আইসিইউ ব্যবস্থা নেই। ডাক্তার সিস্টারদেরকে রুগী সামলাতে হিমশিম খেতে হচ্ছে এবং রুগীগুলা এখন যেগুলো আসছে বেশ খারাপভাবেই আসছে। নওগাঁ সদর পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় চলছে 7 দিনের বিশেষ লকডাউন। গত 24 ঘন্টায় এ জেলায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে নওগাঁয় করোনায় মোট 5 জনের মৃত্যু হয়েছে। নওগাঁ পৌরসভা এবং নিয়ামতপুরে আমাদের কিন্তু তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে। নাটোরে গত 24 ঘন্টায় 125 জনের নমুনা সংগ্রহ করে 37 জনের পজিটিভ এসেছে। শহরে সংক্রমণের হার সবচেয়ে বেশি হওয়ায় 4টি চেকপোস্ট বসিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কাজ করছে পুলিশ প্রশাসন। নাটোরে এখনো পিসিআর ল্যাব স্থাপন করা হয়নি, যদিও এটা জরুরি ছিল নাটোরের জন্য। উচ্চ ঝুঁকিতে রয়েছে যশোর। একদিনে 234 জনের নমুনা পরীক্ষা করে এ জেলায় 54 জন শনাক্ত হয়েছেন, যা শনাক্তের হারে 23% ঠেকেছে। আগে যশোরে শুধু শহরে করোনা রোগী পাওয়া যেত, এখন গ্রামে গ্রামে ছড়ায় পড়েছে। এদিকে হঠাৎ করেই সীমান্ত জেলা চুয়াডাঙ্গায় করোনা আক্রান্তের হার বেড়ে 27% ঠেকেছে। এছাড়া গত 24 ঘন্টায় খুলনায় 72 জন, পাবনায় 19 জন এবং মংলায় 10 জন করোনা শনাক্ত হয়েছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দাম প্রকাশ করায় চীনের সিনোফার্ম থেকে করোনার টিকা পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এরই মধ্যে অপ্রকাশিত চুক্তির শর্ত লঙ্ঘন করায় ক্ষোভ জানিয়েছে চীন, যদিও এজন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে চীনকে আশ্বস্ত করা হয়েছে। শীঘ্রই যুক্তরাষ্ট্র থেকে টিকা আসার কথাও জানান মন্ত্রী। ডোজ প্রতি 10 মার্কিন ডলারে বাংলাদেশকে 1.5 কোটি করোনা টিকা দেওয়ার চুক্তি করে চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ সিনোফার্ম। তবে চীনের পক্ষ থেকে শর্ত ছিল প্রকাশ করা যাবে না টিকার মূল্য। সেই শর্ত লঙ্ঘন করে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার জানিয়ে দেন টিকার দাম। এতে বাধে বিপত্তি। টিকার দাম জনসম্মুখে চলে আসায় চীনের পক্ষ থেকে প্রকাশ করা হয় ক্ষোভ। তৈরি হয় $10 টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা। যদিও চীনের কাছে এরই মধ্যে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ। তারা ক্ষুণ্ণ হয়েছে যে কারণ আমাদের বাংলাদেশকে তারা পছন্দ করে, তার ফলে তারা খুব ডিসকাউন্টেড প্রাইসে জিনিসটা বিক্রি করেছে। কিন্তু অন্যান্য দেশে তারা অনেক দামে বিক্রি করে, 2 গুণ এইরকম 3 গুণ দামে বিক্রি করেছে। এখন এটা বের হয়ে যাওয়ার ফলে ওই দেশগুলো তাদের চাপে রাখছে, বলে তোমরা বাংলাদেশে অত সস্তা বিক্রি করলে আমাদের এত দামে বিক্রি করলা কেন? সো দে আর ইন ব্যাড শেপ। সেইটা তারা আমাদের জানিয়েছে, আমরা এই জন্য বলছি যে এইরকম হবে না। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, শিগগিরই আমেরিকা থেকে টিকা আসবে বাংলাদেশে। গুড নিউজ হলো আমরা খুব শীঘ্রই আমেরিকাতে কিছু ভ্যাকসিন পাবো। কি পরিমাণ পাবো এখনো বলে নাই, তবে ভ্যাকসিন পাবো বলেছে তারা। জুনে প্রথম চালানে 50 লাখ ডোজ সহ 3 মাসে সিনোফার্মের পক্ষ থেকে মোট 1.5 কোটি ডোজ টিকা পাওয়ার কথা বাংলাদেশের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। ধানের ভরা মৌসুমে নওগাঁর মোকামে বেড়ে গেছে চালের দর। কেজি প্রতি বেড়েছে 5 টাকা পর্যন্ত। মিলারদের কারসাজি অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেনাকাটায় কর্মকর্তাদের দক্ষতা ও সততা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থ সচিব। বিকেলে বাজেট পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন তিনি। সারা দেশে যে সরকারি হসপিটালগুলো আছে সেখানে স্বাস্থ্য সেবার জন্য যে সমস্ত যন্ত্রপাতি দরকার সেগুলোর কি অবস্থা এবং গ্যাপ কোথায় আছে। তো আমরা যদি এটা করতে পারি তারপরে স্যার তাহলে আমরা ডিমান্ড সাইড থেকে একটা কেনা পরিকল্পনা এবং ক্রয়ের ব্যাপারে স্যার একটু এক্সপিরিয়েন্সের ঘাটতি আছে। তো আমরা আগামী অর্থ বছর একটা ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা হবে, সো দ্যাট তাদের এই প্রকল্প ব্যবস্থাপনা বিশেষ করে কেনাকাটার জন্য তারা ভালো করতে পারেন সেই দিকটা দেখা হবে। দীর্ঘদিন ধরেই মানুষের উপর বাড়তি করের বোঝা চাপানোর বৈষম্য তৈরি হয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। ভার্চুয়ালি আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ অবস্থা পরিবর্তনের দিক নির্দেশনা রয়েছে নতুন বাজেটে। সরকার অপ্রদর্শিত অর্থ বৈধের সুযোগ দিতে চায় জানালেও কালো টাকা নিয়ে কোনো মন্তব্য করেননি অর্থমন্ত্রী। জুবায়ের ফয়সালের রিপোর্ট। দেশের প্রচলিত ব্যবস্থায় এক পণ্যে 4 বারও কর দিতে হয় মানুষকে, আবার বছরের পর বছর এক শ্রেণীর মানুষই শুধু কর দিয়ে যাচ্ছেন, এমন অভিযোগও বারবার উঠে এসেছে।
এবার খোদ অর্থমন্ত্রী ক্ষোভ জানালেন কর কাঠামো নিয়ে। ট্যাক্স রেট করে রাখলাম 50%, 55%, 60%। এখানে অনেক অন্যায় করা হয়েছে। কোন এক সময় ছিল সুপার ইনকাম ট্যাক্স, যারা বেশি ইনকাম করবে তাদেরকে আরো বেশি ট্যাক্স দিতে হবে, অথচ উল্টাটা হওয়া উচিত। ভার্চুয়ালি আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শুধু কর আদায়ই সরকারের একমাত্র লক্ষ্য নয়। এ সময় কালো টাকা সাদার প্রশ্নেও সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। আমি কালো টাকা নিয়ে কখনো কথা বলি নাই। আমাদের বাজেটে আমরা যে প্রভিশনটি রেখেছিলাম সেটি হলো অপ্রদর্শিত আয়। কালো টাকা দুর্নীতির মাধ্যমে সৃষ্টি হয়। অপ্রদর্শিত টাকাটা মোস্টলি আমাদের সিস্টেম, এটা সিস্টেম লস বলতে পারেন, সিস্টেমের কারণে সেটা সৃষ্টি হয়। সংবাদ সম্মেলনে উঠে আসে জোয়ারে ভাসা দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগের কথা। এ সময় বাঁধ তৈরির অনিয়ম নিয়ে প্রশ্নে সাফাই গাইলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। এটা কিছুটা বোধহয় ব্যথা, কিছুটা আক্রোশ থেকে বলেছেন, কিন্তু আমি যত মনে করি জনপ্রতিনিধিরা তারা আন্তরিকভাবে চেষ্টা করে, কিন্তু এই যে নদীর বাঁক ফেরা, এটা 1000 জনপ্রতিনিধিদের দেওয়া যায়, তারা এটা তো মিলাতে পারবে না, ঠেকাতে পারবে না। এই বাস্তবতাটাকে আমাদের মেনে নিতে হবে। রেমিটান্সে প্রণোদনা বৃদ্ধি, আর্থিক ক্ষতি সত্ত্বেও পিপিপিতে আবারও বিনিয়োগ ও করোনাকালে নতুন দারিদ্র্য ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন করা হলেও কোনো উত্তর দেননি অর্থমন্ত্রী। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বাজেটে দাম বাড়লে সঙ্গে সঙ্গে বাজারে প্রভাব পড়ে, আর কমলে কার্যকর হতে সময় লাগে বেশ কয়েক মাস। বাজেট পেশের পরদিন এমনই প্রতিক্রিয়া সাধারণ মানুষের। দেশীয় শিল্পকে উৎসাহিত করায় মধ্যবিত্তের নাগালে আসবে এসি ও ফ্রিজ সহ অনেক বিলাসপণ্য। আর অর্থনীতিবিদরা বলছেন, দেশীয় শিল্পের প্রসারে কর্মসংস্থান বাড়বে। বাজেট এলেই সাধারণ মানুষের আলোচনায় বাজার আর দৈনন্দিন খরচের হিসেব নিকেশ। বাজেট পেশের পরদিনই মধ্যবিত্তের নজর বাজারের দিকে। মহামারীর এই সময়ে একদিকে আয় কমা, অন্যদিকে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দামে নাভিশ্বাস মধ্যবিত্ত নিম্নবিত্ত কি পেল। ফান্ডামেন্টাল জিনিস না, সেগুলোর দাম বাড়লে আমাদের কোনো আপত্তি নেই, আমরা সাধারণ মানুষ হিসেবে। কিন্তু যেগুলো আমাদের ফান্ডামেন্টাল জিনিস, সেগুলো যদি দাম কমে, এটা আমাদের জন্য সবচেয়ে উপকারী। বাজেটটা আদৌ পাস হলো কিনা সেই ব্যাপারের আগে আমরা বাড়তি প্রাইস গুনতে হচ্ছে, আর যদি কমে যায় সেটা কিন্তু আসলে আলটিমেটলি আমাদের 2-3 মাসে আমরা সেটা কোনো ইফেক্ট পাই না। করোনা ভাইরাস মোকাবেলা করতে গিয়ে এক একটি পরিবারকে সুরক্ষা সামগ্রীর পেছনে খরচ করতে হয়েছে অনেক। টেস্ট ওষুধেও টাকা গেছে দেদারসে। বাজেটে এক্ষেত্রে দিক নির্দেশনা থাকায় স্বস্তি ক্রেতাদের মাঝে। চাকরি নাই, ঘরে বসে আছে, জীবনযাত্রা খুবই খারাপ এখন। স্থানীয় শিল্প পণ্যের জন্য বিশাল কর ছাড় থাকায় টিভি, ফ্রিজ সহ বিলাসবহুল অনেক পণ্যই কেনার সুযোগ পাবে অপেক্ষাকৃত কম আয়ের মানুষ। গৃহস্থালী নানা পণ্যেও আসছে সুযোগ। প্রস্তাবিত বাজেটে কর্পোরেট কর হার কমানোর সাথে সাথে বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় অব্যাহত থাকায় স্থানীয় শিল্প উৎসাহিত হবে। শিল্পের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রয়াস রয়েছে। এতে একদিকে আমাদের শিল্পের বহুমুখীকরণ এবং রপ্তানির বহুমুখীকরণ যেমন হবে, তেমনি এই সকল খাতের বিকাশের মাধ্যমে এতে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। বাজেটের সুফল পেতে সঠিক ব্যবস্থাপনার উপর নজর দেওয়ার জোর তাগিদ তাদের। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। টিকটক তারকা বানানো ও বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে স্ত্রী ও শালিকাকে ভারতে নিয়ে 6 লাখ টাকায় বিক্রি করে দিয়েছে স্বামী ইউসুফ ও তার সহযোগী সুজন। ওই দুই বোনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। পরে নারী ব্যবসায়ীদের কাছ থেকে কৌশলে পালিয়ে কলকাতা পুলিশ ও বিএসএফ এর হাতে আটক হয়ে দুই বোন এখন আছেন সেফ হোমে। দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনা এবং পাচারকারীদের আইনের আওতায় আনার দাবি করেছেন স্বজনরা। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ভারতে পাচারের শিকার বিএসএফের হাতে আটক বড় মেয়ের ছবি মোবাইলে দেখে পাগল প্রায় মা। আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। গফরগাঁওয়ের রসুলপুরের হতদরিদ্র পরিবারের দুই বোন চাকরি করত গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকার একটি বিস্কুট ফ্যাক্টরিতে। সেখানে নারী পাচারকারী চক্রের সদস্য ইউসুফ প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে বড় বোনকে। গত মাসের শুরুতে টিকটক তারকা বানানো ও বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে স্বামী ইউসুফ ও তার সহযোগী সুজন দুই বোনকে ভারতে নিয়ে বিক্রি করে দেয়। সুজন আর আমার দুলাভাই আমাদেরকে নিয়ে এসে রানাঘাটে বিক্রি করে, সেখান থেকে আমি পালিয়ে এসেছি। আমার মেয়ে দুটো আমার বুকে ফিরাই দেখ, আর যারা কার্যকরী নিছে ওর চূড়ান্ত শাস্তি হওয়ার উচিত। পাচারকারীদের কাছ থেকে কৌশলে পালিয়ে বড় বোন বিএসএফের হাতে এবং ছোট বোন পুলিশের হাতে আটক হয়ে শিয়ালদহের একটি সেফ হোমে রয়েছেন। একজনের বিচার হইলে আরো 10 জন ভালো হয়ে যেত। সরকারের কাছে একটাই দাবি
যে এই মেয়ে দুটা বাংলাদেশে ফিরে আনা হোক। পক্ষগত অভিযোগ নিয়ে গেছে, অভিযোগটা রাখে নাই, যেহেতু শ্রীপুর থানায় হয়েছে। হ্যাঁ, তারপরে তারা বলছে শ্রীপুর থানায় যান। শ্রীপুর থানায় গেছি, কয়েকবার গেছি, নেয় নাই কোনো। তারপরে নিচে নেওয়ার পরে কোনো বলছে যে আপনার যান, আমরা রাখছি। গত 28 মে গাজীপুরের শ্রীপুর থানায় এ ব্যাপারে অভিযোগ করা হলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ স্বজনদের। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। মুন্সিগঞ্জের পদ্মা তীরের মাওয়ায় মৎস্য আড়তগুলোতে ইলিশের সরবরাহ বাড়ার পরও দামে চড়া। একদিনের ব্যবধানে কেজিতে ইলিশের দাম বেড়ে গেছে 600 টাকার মতো। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। বর্ষা সামনে, দিন যত যাচ্ছে ইলিশের যোগানো তত বাড়ছে। জেলের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশও ধরা পড়ছে। ছুটির দিনে তাই পদ্মা তীরে ভোরের ইলিশের হাটে ধুম বেচাকেনা। কিন্তু 24 ঘন্টার ব্যবধানে এক লাফে 1200 টাকার বড় ইলিশের দাম ঠেকেছে কেজিতে 1800 টাকা। আর 800 থেকে 900 গ্রামের নতুন ইলিশের দাম হাঁকা হচ্ছে 1400 থেকে 1600 টাকা। ক্রেতা বেশি, বলা হচ্ছে মাওয়া শিমুলিয়ার হোটেলগুলোতে অধিকাংশ ইলিশ কিনে নেয় দামে এমন আগুন। তাই অনেক ক্রেতা ইলিশ না কিনেই ফিরে গেছেন। ঢাকা থেকে আসছে ইলিশ মাছের আশায়, একটা ইলিশ মাছ কিনবো, খুব শখ করে আসছি, কিন্তু যে দাম হাতের নাগালের অনেক বাইরে। অনেক কাস্টমার আছে, অনেক দাম, তারপরে অনেক 1800 থেকে 1600 টাকা কেজি। প্রত্যেকটা হোটেলওয়ালারা আমাদের এখানে মাছ কিনতে আসে, এই কারণে মাছের দামটা একটু বাড়তি। হাটে বেচা কেনার প্রসার বেড়েছে, তাই ইলিশের এই হাটে স্থান সংকুলান হচ্ছে না। যে জায়গা দেওয়া হয়েছে আমাদের, আর 2 বিঘা জায়গা দিলে এই দূর দূরান্ত থেকে যেই ক্রেতাগুলি আসে গাড়ি ঘোড়া নিয়ে, এই গাড়িগুলি পার্কিং করতে পারে। 2 ঘন্টার ভোরের হাটটিতে বেচা কেনা হয় প্রায় কোটি টাকার মাছ। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। 1 কেজি আমের জন্য গুনতে হবে 6000 টাকা, বিশ্ববাজারে যার মূল্য প্রায় $70। বলছি বিশ্বের সবচেয়ে দামি জাপানি আম মিয়াজাকির কথা, যা দেশে সূর্য ডিম বা রেড ম্যাঙ্গো নামে পরিচিত। প্রতিটির গড় ওজন প্রায় 700 গ্রামের মতো। খাগড়াছড়িতে পাহাড়ের ঢালু জমিতে প্রথমবারের মতো বাগান গড়ে সফলতা মিলেছে। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গাছের থোকায় থোকায় ঝুলছে রঙিন ফল। দেশে প্রচলিত পাকা আমের রং লাল হয়, তবে এটি পাকলে পুরোটাই হয়ে যায় বেগুনি রঙের। অবশ্য ভেতরের রং ঠিকই লাল। খাগড়াছড়ির মহালছড়িতে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 900 ফুট উঁচু পাহাড়ে বিশ্বের সবচেয়ে দামি জাপানি মিয়াজাকি জাতের আমের বাগান করা হয়েছে। এক একটি গাছে 30 থেকে 40টি পর্যন্ত আম ধরেছে এবারই প্রথম। প্রতিটির ওজন প্রায় 300 গ্রাম, যদিও এর গড় ওজন 700 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। জাপানের মিয়াজাকিতে এ আম উৎপন্ন হয় বলে পরিচিতি পেয়েছে স্থানের নামেই। তবে দেশের গবেষকরা নাম দিয়েছেন সূর্য ডিম। স্থানীয় কৃষি উদ্যোক্তা ফ্লাসিমং চৌধুরী জাপানে ভ্রমণে গিয়ে এ ধরনের আম দেখেন, এরপর থেকে চারা সংগ্রহ করে বাগান করেন। তার দাবি, দেশে এই জাতের আম বাগান এটি প্রথম। এক জোড়া আমের দাম হচ্ছে বাংলাদেশি টাকা প্রায় 2,80,000 টাকা। কৃষক পর্যায়ে এ জাতের আম চাষের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা হর্টিকালচার সেন্টার। হর্টিকালচার সেন্টার থেকে আমরা ভবিষ্যতে আমরা এখান থেকে সায়ান সংগ্রহ করে আমরা মাতৃকা সৃজন করব এবং কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। অন্যান্য ফসলের চেয়ে এ জাতের আম চাষ করে কৃষকরা বেশি লাভবান হতে পারবেন বলে মনে করেন কৃষি গবেষকরা। বাজারে গেলে এটির দাম পাওয়া যাবে এবং রঙিন আম, যেহেতু ন্যাচারালি প্রাকৃতিকভাবেই রঙিন। জেলার সিন্দুকছড়িতে 2 একর জমিতে শখানেক মিয়াজাকি জাতের আম গাছ লাগানো হয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। ধানের ভরায় মৌসুমে নওগাঁর মোকামে বেড়ে গেছে চালের দর। প্রকারভেদে কেজি প্রতি 4 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। হঠাৎ চালের দর বৃদ্ধির জন্য খুচরা ব্যবসায়ীরা দুষছেন মিলারদের, আর মিলাররা বলছেন ভোক্তা পর্যায়ে চাহিদা বাড়ার কারণেই দাম বাড়তি। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। শহরের কালীতলা এলাকার গৃহিণী সুপিয়া 3 দিন আগে 48 টাকা কেজি কিনেছিলেন চাল। বৃহস্পতিবার বাজারে সেই চালই 52 টাকা কেজিতে কিনতে হয় তাকে। সপ্তাহের ব্যবধানে লাফিয়ে বাড়া চালের দরে সুপিয়ার মতো অনেকেই হিসাব মিলাতে পারছেন না সংসারের।
গেল সপ্তাহ থেকে নওগাঁর আড়তে হঠাৎ চালের দাম প্রকার ভেদে প্রতিমণ 200 টাকা পর্যন্ত বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। আর বাড়তি দরের আঁচ লাগে খুচরা বাজারে। মোটা চালের চেয়ে কেজিতে 5 টাকা বেড়ে এগিয়ে সরু চিকন চাল। আয় তো আমাদের বাড়তিছে না, আমরা সাধারণ মানুষ, এইভাবে আমরা কিনে খাওয়া কি সম্ভব? লকডাউন, গাড়ি চালানোর কামাই হচ্ছে না, তারপরে চালের দাম প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা বেশি হয়ে গেছে। লাভ হচ্ছে ব্যবসায়ীদের, আর সাধারণ জনগণের বেশিরভাগই ক্ষতি হচ্ছে। চালের দর বৃদ্ধিতে খুচরা বাজারে কমে গেছে কেনা বেচা, আর এই জন্য চালকল মালিকদের দুষছেন খুচরা বিক্রেতারা। আমরা পাইকারদের কাছে কিনতে গেলে তারা ধানের অজুহাত দেখাচ্ছে, ধানের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা যখন ক্রেতাদের কাছে দাম বেশি যাচ্ছি, তারা বিব্রত হচ্ছে, তারা ঘুরতেছে, বেচা কিনা নেই। হাটে ধানের দর বৃদ্ধি সহ ভোক্তা পর্যায়ে চালের চাহিদা বাড়ায় দাম বেড়েছে বলে দাবি মিল মালিক নেতার। তারা বলে বারবার যে এটা মিলের দাম বাড়াইছে, আসলে মিলের দাম কিন্তু ওইভাবে বাড়ে না, একবারে 5 টাকা 60 টাকা 4 টাকা বাড়ে না, কিন্তু মিলের বাজারটা আস্তে আস্তে বাড়ে। চালকল মালিক সমিতির তথ্য মতে নওগাঁর আড়ত থেকে গড়ে প্রতিদিন 120 থেকে 150 ট্রাক চাল রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। আবারও দেশের বাইরের খবর। করোনার ধকল কাটিয়ে জার্মানি সহ ইউরোপের দেশগুলো স্বাভাবিক জীবনে ফিরতে মরিয়া। পরিস্থিতির উন্নতি হওয়ায় ফ্রান্স, ইতালি, চেক রিপাবলিক সহ বেশ কয়েকটি দেশকে ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বাদ দিয়েছে জার্মানি। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিটু, এসা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি ঠিক কথাটাই তুলে ধরছিলেন। এই মুহূর্তে আসলে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে জার্মানি সহ আশেপাশের সবগুলো দেশ। ইতিমধ্যে কিন্তু জার্মানি, চেক রিপাবলিক সহ অস্ট্রিয়া, ইতালি সহ বিভিন্ন দেশকে কিন্তু যে ঝুঁকিপূর্ণ তালিকা রেখেছিল, সেখান থেকে কিন্তু সেই দেশগুলোকে বাদ দেওয়া হয়েছে। ইতিমধ্যে এটা আসলে সুখের খবর যে বিভিন্ন দেশের নাগরিকরা কিন্তু এক দেশ থেকে আরেক দেশে যেতে পারছেন, এবং একই সাথে কিন্তু যে করোনার টিকা প্রদান কার্যক্রম, সেখানে কিন্তু ব্যাপক গতি আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে জার্মান স্বাস্থ্য সংস্থা কিংবা জার্মান গেজেনহাইট মিনিস্ট্রিয়াম কিংবা স্বাস্থ্য বিভাগ বলছে ইতিমধ্যে কিন্তু 8.5 কোটি জনসংখ্যার এই দেশটিতে কিন্তু 4 কোটিরও বেশি মানুষ কিন্তু প্রথম ডোজ পেয়েছেন, এবং দ্বিতীয় ডোজ টিকা নেয়া মানুষের সংখ্যা কিন্তু এখন প্রায় 1.5 কোটি পার হয়ে গেছে। অর্থাৎ সবখানে কিন্তু টিকা নেওয়ার যে প্রবণতা, সেটি শুরুর দিকে কিছুটা আসলে ধীরগতি থাকলেও ইতিমধ্যে এই টিকা নেওয়ার প্রবণতা কিন্তু মানুষের মধ্যে বেড়েছে, কারণ গ্রীষ্ম আসতে শুরু করেছে। আর গ্রীষ্মেই কিন্তু যদি মানুষ একজনের সাথে আরেকজনের সাথে মিলেমিশে থাকতে চায় কিংবা কোথাও যেতে চায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু টিকা না নেওয়ার কোনো বিকল্প আপাতত রাখা হয়নি। অর্থাৎ এই দেশ থেকে যদি কোনো দেশে যদি এই গ্রীষ্মের ছুটিতে কেউ যদি ছুটি কাটাতে যেতে চায়, সেক্ষেত্রে কিন্তু তাকে করোনার যে নেগেটিভ সার্টিফিকেট, সেটি যেমন কোনো না কোনো সময় দেখাতে হচ্ছে, একই সাথে কিন্তু করোনার যে টিকা নেওয়ার ব্যাপারটি, সেটা যদি থাকে তাহলে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কিন্তু জার্মানিতে প্রায় আশেপাশের সবগুলো জায়গায় যেখানে উন্মুক্ত স্থান, সেখানে কিন্তু 500 জনের কাছাকাছি মানুষ যে কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারবে, এবং রুমের যদি কোনো অনুষ্ঠানে কেউ আয়োজন করতে চায়, সেক্ষেত্রে কিন্তু 100 জনের মানুষের কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে। একই সাথে কিন্তু 2 ঘরের 6 থেকে 14 জন পর্যন্ত একসাথে এক হতে পারবে, এবং প্রবাসী বাংলাদেশিরা কিন্তু এই সিদ্ধান্তে দারুণ খুশি। তারা যে কাজে ফিরতে শুরু করেছে, এবং একই সাথে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে একটু রেস্টুরেন্টে কিন্তু বাইরে মানুষ বসতে পারছে। এই দৃশ্যটি কিন্তু আগে কখনো ছিল না। তো নতুন এই সিদ্ধান্তের সাথে সাথে মানুষ খুশি, এবং আশা করছি আসলে এই কথাগুলো শোনার পরে প্রবাসী বাংলাদেশিরা আরো খুশি হবেন, এবং বাংলাদেশ থেকে যারা জার্মানিতে আসতে চাইছেন কিংবা ইউরোপের দেশগুলোতে আসতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু 11 জুন থেকে হোটেলগুলোতে থাকতে পারবেন। এসা, করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন জার্মানি থেকে সহকর্মী বিটু বড়ুয়া। প্রায় 150 বছরের পুরনো ঐতিহ্যবাহী শিল্প চা। স্বাধীনতার পর চা চাষে জমির পরিমাণের সঙ্গে বেড়েছে উৎপাদনও। আগামীতে চা শিল্প নিয়ে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। শুক্রবার প্রথম জাতীয় চা দিবস উপলক্ষে বাংলাদেশ চা বোর্ড আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব বলেন। পুরনো শিল্প হলেও নতুন উদ্যমেই এগিয়ে যাচ্ছে দেশের চা শিল্প। বৃহত্তর সিলেট অঞ্চল ছাপিয়ে এর চাষাবাদ ছড়িয়েছে দেশের উত্তরাঞ্চলেও। বাড়ছে উৎপাদন, স্বাবলম্বী হচ্ছে স্থানীয় চাষিরা। পরিসংখ্যান বলছে 2009 সালে দেশে চা চাষের এলাকা ছিল 1,33,642 একর, যা 2020 সালে এসে দাঁড়িয়েছে 1,60,000 একরে। একই সময়ে চা উৎপাদনের পরিমাণ ছিল 6 কোটি কেজি, যা এক যুগের ব্যবধানে 2020 সালে উৎপাদন বেড়ে হয়েছে 9 কোটি 60 লাখ কেজিতে। সবশেষ 2020 সালে চা উৎপাদন হয়েছে 1,650 কোটি টাকার। শুক্রবার বেলুন উড়িয়ে প্রথম জাতীয় চা দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, দেশে চা শিল্পের সাফল্যের পেছনে রয়েছে সরকারের দূরদর্শী চিন্তার বাস্তবায়ন। একটা সময় আমরা হয়তো 11 মিলিয়ন কেজি এক্সপোর্ট করতে পারবো, আমাদের কনজামশন বেশি হবে, কিন্তু আমার ধারণা সেটা কঠিন হবে। তার কারণ
আমাদের দেশের মানুষ তো চা খেতে শুরু করেছে বেশি। অনুষ্ঠানে সব অঞ্চলে চাষযোগ্য এমন 2টি ক্লোন জাত BT22 ও BT23 জাতের চারা অবমুক্ত করা হয় ও ব্যবসায়ীদের হাতে তুলে দেন অতিথিরা। বিশেষ অতিথিদের বক্তব্যে চা গবেষণা ইনস্টিটিউটকে আরও শক্তিশালী করার পরামর্শ দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। এ সময় চা শিল্প সংশ্লিষ্টদের স্বল্প সুদে ঋণ দেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। শুধু বিটিআরকে শক্তিশালী করলে হবে না, বিটিআর এর ম্যানেজমেন্ট এটা যদি আমরা এককভাবে শুধু সরকারি হিসাবে যদি রাখি, এই বিটিআরকে কিন্তু বেশি আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। বাংলাদেশ চা অনুমোদিত আছে, তার যে 967 কোটি টাকার বরাদ্দ বা ব্যয় দেখানো হয়েছে, তার থেকে আমাদেরকে অনতিবিলম্বে যেন আমাদেরকে স্বল্প সুদে এই টাকা ছাড় করা হয়। চা শিল্পের উন্নয়নে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আগামীতে দেশের পাহাড়ি এলাকায় চায়ের চাষাবাদ আরও সম্প্রসারণ করা হবে বলেও জানায় বাংলাদেশ চা বোর্ড। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।